নমস্কার, সুপ্রভাত সকলকে। স্বাগত সিটিভিএনের স্বাগত আজকের এই সময়ের অর্থাৎ এডুকেশন অনলাইনের পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের ক্লাসটা অবশ্যই ক্লাস 10 এবং 12 দুটো ক্লাসের পড়ুয়াদের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি এই মুহূর্তে পর্দার ওপারে ক্লাস 7, 8, 9, 11 এই শ্রেণীর পড়ুয়ারাও থাকো, আমি অন্তত বলবো আজকের ক্লাসটা মূলত সকলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা যা পড়বো শুধুমাত্র পড়া বা পরীক্ষার খাতায় নয়, পরবর্তী জীবনে নিজেদের খুব দরকারি কাজ সারতেও কিন্তু এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কথা বলার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ আজ আমরা ইংলিশে থাকবো এবং তার পাশাপাশি আজ যে বিষয় ভয়েস চেঞ্জ, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে কারণেই তোমাদের এতটা জোর দিয়ে বলা যে সবাই মন দিয়ে ক্লাসটা শোনো। আশা করি শুধুমাত্র পরীক্ষার খাতায় নয় বা শুধুমাত্র মার্কসের জন্য পড়া নয়, একদম নিজের জীবনে নিজের কথা বলায়, নিজের কাজের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগানো যেতে পারে এরকম একটি বিষয়, এমনই একটি ইংলিশ গ্রামারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্যার রয়েছেন, আগে পরিচয় করিনি, তারপর তো একটু একটু করে আলোচনায় আসবোই। আজকে জানিয়ে পড়বো। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক প্রসেনজিৎ দাস। আমি স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। স্যার, অবশ্যই ক্লাসে আসবো, প্রশ্ন রাখবো, তবে তার আগে যদি পড়ুয়াদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকে। বলার বলতে তো রয়েছে, মাধ্যমিক একদম সামনে এসে গেছে, উচ্চ মাধ্যমিকও একদম সামনে এসে গেছে। টেস্ট হচ্ছে, মাধ্যমিক লেভেলেও টেস্ট হচ্ছে, উচ্চ মাধ্যমিক লেভেলেও টেস্ট হচ্ছে এবং অ্যানুয়াল এক্সাম যেটা অ্যানুয়াল এক্সামও চলছে। তো সেদিক থেকে দাঁড়িয়ে আর কি সবাইকে আমার শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক টু এভরিওয়ান। একদমই, এবং একটু একটু করে তো সকলেই স্কুলমুখী হচ্ছে, পড়ুয়ারাও ভাগে ভাগে আংশিকভাবে ক্লাস চলছে। তাই করোনার সমস্ত রকম সতর্কতাকে মান্যতা দিয়ে তোমরা ক্লাস করবে এবং তার পাশাপাশি সিটিভিএনের এই প্রয়াস এডুকেশন অনলাইন তা তো রয়েছে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। তাই চলো একটু একটু করে ক্লাসটা শুরু করা যাক। স্যার, শুরুতে যেহেতু আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে পড়বো, তাই আপাতভাবে আমাদের আগে জেনে নেওয়া দরকার যে ভয়েস চেঞ্জটা ঠিক কী, বা ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা বেসিক ধারণা বলা চলে পড়ুয়াদের জন্য। আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তরে এটাই বলা যায়, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। অর্থাৎ বাচ্য মানে হচ্ছে বাচন ভঙ্গি। অর্থাৎ আমি একটা কথা বলছি, সেই কথাটাকে আমি কত রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা সামনে কত রকমভাবে বলতে পারি, এটাই হচ্ছে ভয়েস চেঞ্জের মূল বিষয়বস্তু। বেশ, সেক্ষেত্রে শুরুতেই বলছিলাম যে সকলেরই শেখা দরকার, বা 10, 12 নয়, তার মাঝামাঝি যে ক্লাসগুলো রয়েছে বা 7, 8, 9, 10, 11, 12 বলা চলে, সকলের ক্ষেত্রেই বা যারা ক্লাস পেরিয়ে এসছে তাদের একটু ঝালাই করে নেওয়ার প্রয়োজন আছে। এই শেখাটা কেন দরকার? হ্যাঁ, কারণ ভয়েস চেঞ্জটা হচ্ছে আমরা কেন শিখবো। প্রথম কথা হচ্ছে, দেখুন, মাধ্যমিক বলুন বা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 11 বা স্কুল স্তরে আমরা যদি দেখি, ভয়েস চেঞ্জ আসে বড়জোর একটা কি দুটো, বা হয়তো অ্যানুয়াল পরীক্ষায় স্কুলের অনুসারে ওই ধরুন 4টে কি 5টা আসলো। কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা প্রাত্যহিক জীবনে ভীষণভাবে দরকার লাগে। প্রথম দরকার লাগে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিংয়ের ক্ষেত্রে, দ্বিতীয় লাগে হচ্ছে এটা মেনলি লাগে হচ্ছে মাধ্যমিক স্তরে বা পার্টিকুলার লাগে হচ্ছে এটা 9 থেকে। আমার 9-এর ওয়েস্ট বেঙ্গল, আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলছি। সেখানে প্রিপারেশন বলে একটা রাইটিং পার্ট আছে, যেটাকে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা বাদ দিলে ফার্স্ট টু লাস্ট পুরোটাই আমাদের কিন্তু প্যাসিভে বলতে হয়। তো তার জন্য আমার টেন্স সম্বন্ধে কিন্তু একটা সম্যক ধারণা বা A to Z নলেজ থাকাটা কিন্তু এটা বাধ্যতামূলক। তাছাড়া আমাদের ধরুন রাইটিং, এটা এইচএস লেভেলেও আছে বা ধরুন মাধ্যমিক লেভেলেও আছে বা ক্লাস 9-এও রয়েছে। সেইটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে এমন কয়েকটা কথা বলতে হয়, বা ধরুন যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টের ভিত্তিতে বলতে গেলে সেখানে কিন্তু আপনার ভয়েস চেঞ্জ না চাইতেও আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশনটা তো আমি প্রথমেই বললাম, ছেড়েই দিলাম আমি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যারা পর্দার ওপারে রয়েছো, তোমরা খাতা কলম তো সঙ্গে রাখতেই পারো, তার পাশাপাশি তোমাদের যে গ্রামার বই রয়েছে সেই গ্রামার বইটা সঙ্গে রাখতে পারো, যেখানে অনেক এক্সাম্পল, সেই এক্সাম্পলগুলো তোমরা আজকে ক্লাসের সঙ্গে মিলিয়ে নিতে পারো। তাহলে তোমাদের বোঝায় বুঝতে সুবিধা হবে। স্যারও আমার সঙ্গে একমত হবেন। স্যার, তাহলে একটু একটু করে ডিটেলিংয়ে আসি, বরঞ্চ বিস্তারিত আলোচনা করা যাক ক্লাসটা। আমি ডিটেল আলোচনার দিকে এগোচ্ছি। একদম। আচ্ছা, প্রথমেই আমরা যেটা দেখব ভয়েস, অর্থাৎ আমি ভয়েসের মানেটা আমি আগেই বলেছি। ভয়েস মানে হচ্ছে বাচন ভঙ্গি বা বলার ভঙ্গি। অর্থাৎ বলার ভঙ্গি বলতে এখানে ইন দ্য সেন্স অফ আমি রাইটিংয়ের কথাও বলছি।
ভয়েস মেনলি হচ্ছে দু ভাগে বিভক্ত, মানে মেনলি এটাকে আমাদের দু টাইপের হয়, মানে একটা কাইন্ড থাকে। তো ভয়েস চেঞ্জটা হচ্ছে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস চেঞ্জ। নাম্বার ওয়ান ইজ অ্যাক্টিভ, অ্যানাদার ইজ প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এবার আমি একটু স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, যেটা দেখে আমি বুঝবো, বা মানে অ্যাক্টিভ ভয়েস হলে আমি প্রথমে হচ্ছে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়েদার দ্য সেন্টেন্স ইজ স্টেটেড ইন দ্য অ্যাক্টিভ ভয়েস অর ইন দ্য প্যাসিভ ভয়েস। নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা থাকবে, অর্থাৎ আমি মানে সেন্টেন্সের স্ট্রাকচারটার কথা বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি ডিটেল আলোচনায় যাওয়ার আগে এইটা আমি স্টুডেন্টদেরকে বলবো এটা একটুখানি ভালো করে নোট ডাউন করতে বা দেখে রাখতে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যখন নাকি থাকবে সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার ভার্বের আগে বি ভার্ব থাকতে পারে, বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড মিনিং। টেন্স পার্সেন্ট এখানে অনেকগুলো তোমরা সবাই জানো, ক্লাস 10 থেকে 12 বা নিচু ক্লাসের যেসব পড়ুয়ারা রয়েছে তোমরা সবাই জানো যে বি ভার্ব কখনো কখনো যুক্ত হয় মেন ভার্বের আগে, বা অক্সিলিয়ারি ভার্ব কখনো কখনো যুক্ত হয় বা কখনো কখনো যুক্ত হয় না, এবং অবজেক্ট। অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করব ওয়েদার দ্য সেন্টেন্স ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস অর দ্য সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার আমি প্যাসিভ ভয়েসের কথা বলবো, মানে যেটা দেখে আমাকে আর কি আইডেন্টিফাই করতে হবে। মানে আমাকে তো যদি আমি যদি মাধ্যমিক বা এইচএসের যদি প্রশ্ন আমি যদি আলোচনা করি, বা ক্লাস 11-এর যদি কোশ্চেন আলোচনা করি, ওখানে মানে ইনস্ট্রাকশনটা থাকবে চেঞ্জ দ্য ভয়েস অ্যাকর্ডিংলি। অর্থাৎ তোমাদের আগে সেন্টেন্সটাকে দেখতে হবে, এবং সেন্টেন্সটাকে দেখে তোমাদের আগে তো তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কেন আমি আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে দেখেছি মানে সেন্টেন্স নিয়ে একটা কনফিউশন তৈরি হয় যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সবার আগে দরকার হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভটাকে ঠিকমতোভাবে বোঝা। তো প্যাসিভ আমি বুঝবো কি করে? প্রথম কথা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। এখানে একটা কথা বলে দিই, এই বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু নাম্বার এটা কিন্তু থাকবেই। এটার কিন্তু কোনো রকমের মানে বিতর্কিত জায়গা বা অন্যরকম কোনো মিনিং কিন্তু নেই। অর্থাৎ প্যাসিভে সেন্টেন্স থাকলে তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব ম্যান্ডেটারি থাকবেই, তার সঙ্গে থাকবে হচ্ছে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। মানে তার মানে আমি কি দেখছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের হচ্ছে মানে সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তো এবার আমি মেন আলোচনার বিষয়ে যাব, সেইটা হচ্ছে টেন্স ওয়াইজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বা অনেকে পাস্ট প্রেজেন্ট ফিউচারও বলে। যেরকম এটা একটুখানি স্টুডেন্টরা একটুখানি মাইনরলি এটা একটুখানি দেখো, জাস্ট এটা তোমাদের বোঝার সুবিধার জন্য, মানে হয় লেখো বা নইলে মনে রাখার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, আমি ফার্স্টে আমার আলোচনার বিষয় কি প্রেজেন্ট টেন্স। আমি ঝট করে একটা মানে একটুখানি বলে দিই প্রেজেন্ট টেন্সের কটা ভাগ হয়। নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। আমার এই চারটে ভাগ আছে, এই চারটে ভাগের মধ্যে আমাকে মেন এবার আমি ডিটেল আলোচনায় যাচ্ছি। তার আগে একটা কথা বলে দিই, এটা সবাই ভালো করে মাইনরলি খেয়াল করবে, এই 4 নম্বরটা অর্থাৎ প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হয় না। এটা কিন্তু ভালো করে, আই রিপিট এগেন, দেয়ার ইজ নো চেঞ্জ অফ ভয়েস ইফ দ্য সেন্টেন্স ইজ রিটেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, or past perfect continuous tense or future perfect continuous tense। তো এবার আমি প্রত্যেকটা ধরে ধরে এবার আমি একটু ডিটেল আলোচনায় ঢুকছি। বেশ, ক্লাস তো চলছে, এরই মাঝে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তোমরা যারা পড়ুয়ারা পর্দার ওপারে রয়েছো, ক্লাস শুনছো মন দিয়ে, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, তাহলে তোমরা ফোন করতে পারো। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে, স্যার রয়েছেন, স্যার তোমাদের প্রশ্নের উত্তর দেবেন, বা যেখানে সমস্যা হচ্ছে সেটাও আমরা চেষ্টা করব সেই সমস্যার একটা সুরাহা বের করে দেওয়ার। ক্লাসটা মন দিয়ে শুনতে থাকো, স্যার আলোচনায় আসি। আচ্ছা, সিম্পলের আমি সেন্টেন্স অনুযায়ী লিখে একটা, মানে যেহেতু একটা ক্লাসের এটা করাটা খুব অসম্ভব ব্যাপার, তাও আমি চেষ্টা করছি সংক্ষেপে, যাতে ডিটেলে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। যেরকম আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমি এটা একটু লিখে দিই। সিম্পল, কেন আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। সিম্পল, ধরো আমি বললাম হি সিজ দ্য অবজেক্টস। আমি রিপিট করছি আবার, হি সিজ দ্য অবজেক্ট। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, সিজটা হচ্ছে ভার্ব, আর দ্য অবজেক্টসটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। আমি এটা একটুখানি ক্লিয়ার করে লিখে দিই, অবজেক্ট। তা এবার এটা যখন নাকি আমি ভয়েস চেঞ্জ করছি, এর অবজেক্টটা সাবজেক্টে চলে যাবে, অর্থাৎ দ্য অবজেক্টস। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি যখন নাকি সেন্টেন্সটা শুরু করেছিলাম, মানে যখন নাকি এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, তখন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমি যখন নাকি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় প্লেস করছি, তখন এটা হয়ে গেল থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার জন্য এর পাশে আর বসবে, দ্য অবজেক্টস আর সিন বাই হিম। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি চট করে একটুখানি রুলটা লিখে দিচ্ছি, যেটা থেকে তোমরা বুঝতে পারবে, মানে যেটা তোমরা প্রয়োগ করবে। নাম্বার 1, রুলের ক্ষেত্রে যদি আমি বলি, ফার্স্ট আমার রুল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে মেইন ভার্বের আগে am, is, আর বসবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু আমি বারবার করে বলছি, অনেকে কি করে, ধরো হি দিয়ে শুরু হলো, বা থার্ড পারসন বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হলো, কিন্তু তুমি গিয়ে দেখলে অবজেক্টটা গিয়ে হয়ে গেল হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন অবজেক্ট, এই সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট, কিন্তু দেখা গেল অবজেক্টটা যখন নাকি আমি সাবজেক্টে গিয়ে প্লেস করব, তখন ওটা হয়ে গেল থার্ড পারসন প্লুরাল নাম্বার। তখন কিন্তু আর হবে, কেন এরকম, এটা কিন্তু অনেক ভুল হয়। সুতরাং আমার রিকোয়েস্ট প্রত্যেক স্টুডেন্টের কাছে, যে তোমরা যখন নাকি ভয়েসটা চেঞ্জ করবে, অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে হচ্ছে তোমার পার্সনের দিকে, পার্সন এবং নাম্বারের দিকে। আমি চলে যাব কন্টিনিউয়াস। আমি প্রথমে রুলটা বলে দিই, মেন ভার্বের আগে am, is, are, being ইউজ হবে। মেন ভার্বের আগে কি যুক্ত হবে? am being, is being, are being, এবং মেইন ভার্বের
থার্ড ফর্ম ইউজ হবে। ঠিক আছে, তাহলে মেন ভার্বের আগে আমরা কি দেখলাম, অ্যাম বিং, ইজ বিং আর আর বিং ব্যবহার হবে। এবার সেটা হচ্ছে তোমাদের আমি টেন্সের আগে বলেছিলাম, আমি যখন নাকি টেন্সের ক্লাসে, সেখানে তোমরা সবাই বুঝতে পেরেছিলে যে কোথায় অ্যাম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে এবং কোথায় ইজ, অ্যাম ইজ আরের যে ব্যবহারটা সোজা ভাষায় বলতে গেলে এটা তোমরা জানো। তো সেই রুলটাই কিন্তু ফলো হবে। সেই রুল অনুযায়ী শুধু আমরা যেখানে অ্যাম ইজ আর দেখছিলাম, এবার এখানে গিয়ে সেটা দেখতে পাবো আমরা অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত থাকে কিন্তু মেন ভার্বটা, এখানে কিন্তু ভুলেও কখনো আইএনজি যুক্ত করবে না, কারণ সেইটা ব্যাকআপ দেওয়ার জন্যই আমার এখানে বিংটা প্লেস করা। ঠিক আছে, এবার আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি একটা সেন্টেন্স বললাম, আই অ্যাম writing the letters। ঠিক আছে, আই অ্যাম রাইটিং দ্য লেটার্স। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমার যে পার্সনটা মানে অ্যাক্টিভের যে আমার যে সাবজেক্টটা রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু হোয়ার অ্যাজ আমার যে অবজেক্টটা রয়েছে, অবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তা আমাকে এবার এটাকে আমাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। তো সাবজেক্টের জায়গায় আমি যেই এটাকে প্লেস করব তখন এটা হয়ে যাবে দ্য লেটার্স আর বিং রাইট, রোট, রিটেন বাই মি। ঠিক আছে, এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমি আসব পারফেক্টে। পারফেক্টের রুলসটা কি? 1 নম্বর রুলস হচ্ছে মেইন ভার্বের আগে হ্যাজ বিন অর হ্যাভ বিন ইউজ হবে। মেইন ভার্বের আগে কি যুক্ত হবে? হ্যাজ বিন যুক্ত হবে বা হ্যাভ বিন যুক্ত হবে। আর 2 নম্বর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এটা নিয়ে তোমাদের স্টুডেন্টদের খুব একটা প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ ভার্বের এই পারফেক্ট টেন্সে এমনিতেই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। ঠিক আছে, এবার তোমাদের একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিলে বোঝা যাবে। সাপোজ ধরো আমি লিখলাম রাহুল হ্যাজ গন টু দিল্লি। রাহুল হ্যাজ গন টু দিল্লি, এটা অ্যাক্টিভে আছে। এবার যখন নাকি আমি এটাকে প্যাসিভে করব, তখন এই টু দিল্লিটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। টু দিল্লি has been gone by রাহুল। ঠিক আছে, এটা গেল পারফেক্ট টেন্সের সমগ্র মানে প্রেজেন্ট টেন্সের সমগ্র আলোচনা। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের বলবো, এইগুলো মোটামুটি সবারই করায়ত্ত করা থাকে। ইট ইজ বেটার টু সে এভরিওয়ান ক্যান ডু দ্যাট। কিন্তু আমার একটা প্রবলেম মানে আমি দেখেছি আমার ব্যক্তিগত মানে পড়ানোর অভিজ্ঞতা থেকে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ কোয়েশ্চেন মার্ক যদি থাকে, সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, তখন কি হয় মানে আমাদের ভয়েসটা চেঞ্জ করতে মানে এইগুলো তো আমরা সব মানে অ্যাসার্টিভ সেন্টেন্সেস। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সেস আর ডিভাইডেড বাই 2 পার্ট, অ্যাফার্মেটিভ অন এটা নিয়ে নয় অন্য একটা পৃথক ক্লাসে আলোচনা, মানে এটা মানে পৃথক ক্লাসের আলোচনার বিষয়। কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি কি করে করব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সেও থাকবে, পাস্ট টেন্সেও থাকবে, ফিউচার টেন্সেও থাকবে। ম্যাক্সিমামই আমি বলতে চাইছি এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল বা 11-এ এইটা ম্যাক্সিমাম দেখা যায়।
যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু বেশি তাদের চেঞ্জ করতে দেওয়া হয়। ঠিক আছে, তো আমি ইন্টারোগেটিভ আমি একটা সহজ পদ্ধতিতে মানে বোঝানোর চেষ্টা করছি স্টুডেন্টদের। ধরো আমি কন্টিনিউয়াস টেন্স দিয়েই একটা করলাম, আমি একটু লিখে দিই, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ইন্টারোগেটিভ, ঠিক আছে, সেন্টেন্সটা হচ্ছে am I going to the market? am I going to the market? এবার ব্যাপারটা হচ্ছে অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টদের ডিরেক্টলি বা ওয়ান্স মানে একবারে এটাকে চেঞ্জ করতে একটু প্রবলেম ফেস করতে হয়। তো আমি সেখানে স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব এটা, যে পেন্সিলের ব্যবহার করতে, কারণ পরীক্ষার হলে আমি পেন্সিলের ব্যবহার করতেই পারি। পেন্সিলে করে কি করব, আমি প্রথমে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে, আমাকে নিতে হবে হচ্ছে ফার্স্টে আমাকে এটা আমি দেখে নিলাম, আমি আগে এটাকে আইডেন্টিফাই করে নিলাম এটা কোন টেন্সে আছে, তারপরে আমি যাব হচ্ছে এটাকে আমি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মিন বোথ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স। ফার্স্টে আমি এটাকে করব হচ্ছে আই অ্যাম going, I am going to the market। তারপরে স্টেপটা হবে to the market is being gone by me। আমি এই দুটো স্টেপ একটু এক্সট্রা করে নিলাম, তাতে আমার সুবিধাটা কি হলো, সেন্টেন্সটা আমার ভুল যাবে না। এবার আমি ফাইনাল অ্যান্সার লিখব। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি হবে, তাহলে আমি আগে দেখে নিলাম আমার কোনটা হচ্ছে, মানে কোনটা দিয়ে আমি কোশ্চেন করব, বা আমার এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ। তাহলে এটা হয়ে যাবে ইজ টু দ্য মার্কেট বিং গান বাই মি। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। এবার এটা দিয়ে এবার আমি এটাকে পারফেক্ট টেন্সও আমি করতে পারি, আমি সিম্পলেও করতে পারি। সিম্পলে একটা জিনিস একটুখানি বলে দিই, এটা নিয়ে একটু অসুবিধা হয়। স্যার আসবো সিম্পলের ক্ষেত্রে, একটা ফোন রয়েছে, একটু নিয়ে নি বরঞ্চ। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি চন্দ্রশেখর সাধুখা বলছি, অভিভাবক একজন। হ্যালো, হ্যাঁ, আমি চন্দ্রশেখর সাধুখা বলছি। আচ্ছা বেশ, কি জানতে চাইছেন? না, আমরা যেটা আমি একটা আমার মেয়েকে গাইড করি আর কি। আচ্ছা, এখানে বইতে যেটা দেখেছি যে ট্রানজিটিভ ভার্বগুলোর ভয়েস চেঞ্জ মূলত হয়। তো এখানে রাম হ্যাজ গান টু দিল্লি, তো গোটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব, সেটা কিভাবে একটু যদি এই জায়গাটা ক্লারিফাই করেন। এটা টু দিল্লি হ্যাজ বিন গান বাই রাম, এটা হচ্ছে, তো এটা তো ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। একটু আরেকটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, যে উনি যেটা দেখালেন যে রাম হ্যাজ গান টু দিল্লি, হ্যাঁ, তো সেক্ষেত্রে গোটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব, সেটা আমরা দেখেছি আর কি। সেই জায়গায় ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জটা এইটা কিভাবে হচ্ছে সেটা যদি একটু ক্লারিফাই করেন। আচ্ছা, ইন্টেন্সিটিভ ভার্বের ভয়েস ওভারটা কিভাবে হচ্ছে সেটা উনি জানতে চাইছেন। মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বের যে ভয়েস চেঞ্জের কথাটা যে আপনি বলছেন, এখানে মেনলি এইটা যদি আমাকে ক্লাসিফাই করতে হয় অনেকটা সময় লাগবে। ঠিক আছে, এবার একটা ক্লাসের মধ্যে তো সেটা তো আলোচনা করাটা একটু দুঃসাধ্য ব্যাপার। তো আমি যেটা মানে ভয়েস চেঞ্জের যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মানে আপনি যেটা, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি যে আপনি যেটা বলছেন যে এটা ভার্বটা চেঞ্জ হলো কি করে, মানে আপনার প্রশ্ন তো সেটাই ছিল। হ্যালো, হ্যাঁ, উনি আর লাইনে নেই বোধহয়, শুনছেন অনুষ্ঠানটা, আপনি বলুন। আচ্ছা, ওনার কোশ্চেনটা ছিল হচ্ছে, কোশ্চেনটা কি ছিল আমি ঠিক মানে উনি ভার্বের চেঞ্জের কথাটা বলছেন যে কিভাবে হচ্ছেন, উনি যেহেতু আচ্ছা, ওনার মানে মেয়েকে গাইড করেন, তাই আচ্ছা, সেক্ষেত্রে ওনার বোঝাতে সুবিধা উনি হবে। যেটা বললেন রাম হ্যাজ গান টু দিল্লি, এইটা ছিল ওনার কোশ্চেন। রাম হ্যাজ গান টু দিল্লি, ঠিক আছে। এখানে আগে প্রথমে বলে দিই যে ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বটা নিজে থেকেই এক্সপ্রেস হতে পারে,
আর ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটাকে এক্সপ্রেস করতে গেলে কারুর সাহায্য দরকার হয়, ঠিক আছে। তো এইখানে এই টু দিল্লি, কারণ আমি এখানে আমাকে আগে এটাকে ক্লাসিফাই করতে হবে বা আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে অ্যাজ মানে অবজেক্ট হিসাবে। আমি আগে অবজেক্ট হিসাবে এটাকে দেখবো আমার অবজেক্ট কোনটা, ঠিক আছে। এই টু দিল্লিটা আমার আগে এটা অবজেক্ট হিসাবে আসবে। টু দিল্লি has been gone by রাম। এবার এখানে বলে রাখা ভালো, এই যে গানটা, এই গানের মানে গো ওয়েন্ট গান, কারণ আমরা জানি যে আমরা যদি টেন্সের যদি রুলস দেখি, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য টেন্সেস, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য মানে আমাদের যে কাইন্ডগুলো রয়েছে, সেই কাইন্ডে আমরা দেখতে পাবো যে হ্যাঁ মানে ভার্বের যে মানে ভার্ব অ্যাকচুয়ালি দু রকমের, একটা স্ট্রং ভার্ব আর একটা উইক ভার্ব। তা মেনলি ভার্বের থার্ড ফর্মটা অর্থাৎ গো ওয়েন গান বা পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ইউজ হয়। তো এখানে সেটাই ইউজ হচ্ছে যে এই হ্যাজটা বসছে এবং তার পাশে বিনটা ব্যবহার হচ্ছে। এইটা হচ্ছে গ্রামারের রুল, এটা ভয়েস চেঞ্জের রুল। এই রুলটা এখানে বসাতেই হবে, কারণ বিনটা যদি আমি এখানে না বসাই তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। বেশ, আশা করেছি আপনি বুঝতে পেরেছেন এবং সেক্ষেত্রে পর্দার ওপরে যারা রয়েছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ফোন করতে পারো, সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর যাচ্ছে। আমরা আবারও ক্লাসে ফিরি স্যার। তো আমি যেটা প্রথমে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সে যে কোশ্চেনটা থাকে, ধরো আমরা এরকম দেখেছি, ডাজ দ্য ক্যাট ক্যাচ দ্য মাউস, এরকম কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে। ডাজ দ্য ক্যাট ক্যাচ দ্য মাউস। এবার আমি এই সেন্টেন্সটা একটুখানি মুছে দিচ্ছি, কারণ আমাকে তো এটা পরপর লাইনে লিখতে হবে। প্রথমে আমি আসবো আগে এটার মানে আমাকে আগে এটাকে অ্যাসার্টিভ মোডে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, দ্য ক্যাট ক্যাচেস দ্য মাউস, হলো প্রথম স্টেপ। তার পরের স্টেপটা থাকবে দ্য মাউস, যেহেতু মাউসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য দ্য মাউস ইজ কট বাই দ্য ক্যাট, ঠিক আছে। আমি এটাকে প্যাসিভ করে নিলাম। তারপরে আমি কি করব, এবার এর ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে ইজ দ্য মাউস কট বাই দ্য ক্যাট। এটা হলো ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। ইজ দ্য মাউস কট বাই দ্য ক্যাট। এবার আমি যাব বা আমি বলার চেষ্টা করব পাস্ট টেন্স সম্বন্ধে। প্রেজেন্ট টেন্সটা আশা করি মোটামুটিভাবে সবারই একটু ঝালাই করা গেল, কারণ বোধগম্য বলবো না, কারণ এটা তোমরা সবাই জানো, জাস্ট এটা একটুখানি ঝালাই করা হলো। এবার আমি যাব হচ্ছে পাস্ট টেন্সে, ঠিক আছে। পাস্ট টেন্সও আগে বলে দিয়েছি, পাস্ট টেন্সেরও 4টে ভাগ, আমি আর লিখছি না। সিম্পল, কমপ্লেক্স, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার আমি প্রথমে আসবো হচ্ছে সিম্পলে। প্রথমে আমি আগে রুলটা একটু লিখে দিই। মেন ভার্বের আগে ওয়াজ অর ওয়্যার বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম
ইউজ হবে, অর্থাৎ মেইন ভার্বের আগে ওয়াজ বা ওয়্যার বসবে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। একটা জিনিস বলে দিই, তার মানে যখন নাকি দেখবে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে এবং মেইন ভার্বের আগে ওয়াজ বা ওয়্যার রয়েছে, তার মানে ডেফিনেটলি কিন্তু ওই সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে। ঠিক আছে? এবার একটা সেন্টেন্স দিয়ে বোঝা যায়। The dog ate his food. The dog ate his food. এবার আমি যদি এটাকে যদি প্যাসিভে করি তাহলে কি হবে? His food was eaten, কারণ এটটা এটা সেকেন্ড ফর্ম আমরা সবাই জানি, এবং আমি বলে রাখি যে পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়। হিজ ফুড ওয়াজ ইটেন বাই দ্য ডগ। ঠিক আছে? এবার এটা তো গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আনি, সিম্পলের ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আমি বললাম ডিড দ্য ম্যান টেক দ্য জব? ডিড দ্য ম্যান টেক দ্য জব? এবার আমি তোমাদের আগেও বলছি, এটাকে অনেকটা সিম্পলাইজ করে দেওয়ার জন্য বা অনেকটা এটাকে সিম্পল করে দেওয়ার জন্য আমি কি করলাম, এই সেন্টেন্সটাকে আমি প্রথমে অ্যাসার্টিভে নিয়ে চলে যাব। ঠিক আছে? আমি এটা একটুখানি মুছে দিচ্ছি। আমি প্রথমে কি করব, আমি উপরে একটু লিখে দিই, ইন্টারোগেটিভ। ডিড দ্য ম্যান টেক দ্য জব? এবার আমার প্রথমে কি করতে হবে, এইটাকে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ মোডটা থেকে আমি আনবো হচ্ছে অ্যাসার্টিভ মোডে। তাহলে কি হবে? দ্য ম্যান টুক দ্য জব। ঠিক আছে? এবার আমি আনবো হচ্ছে এর প্যাসিভ, মানে প্রথমে আমি আগে ওকে কি করলাম, এই সেন্টেন্সটাকে আমি অ্যাসার্টিভ মোডে নিয়ে আসলাম, তারপরে আমি আনবো হচ্ছে এর প্যাসিভ, অর্থাৎ তাহলে কি হবে, দ্য জব ওয়াজ টেকেন, টেকেন বাই দ্য ম্যান। এবার আমি ফাইনাল অ্যান্সার করব, অর্থাৎ কি হবে, এই ওয়াজটাকে আমি কি করব, একদম বিগিনিং অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ প্লেসড ওয়াজ দ্য জব টেকেন বাই দ্য ম্যান, কোশ্চেন মার্ক। এইটা হলো এর অ্যান্সার। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন নাকি একদম, সেক্ষেত্রে অবশ্যই তো ক্লাসে আসবো। আরও একবার বলি, যদি কিছু জানবার থাকে তোমাদের বা কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কারণ স্যার এর আগেও টেন্সের একটি ক্লাস নিয়েছিল, সেটাও একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি আমরা, তাই ফোন করতে পারো সম্ভব হলে, বা মন দিয়ে ক্লাসটাও করতে পারো। পরবর্তীকালে ইউটিউবে তোমরা সেই পেজটা পেয়ে যাবে, ইউটিউবে সেই ক্লাসটা পেয়ে যাবে, সেই ক্লাসটা তোমরা রিভাইজের ক্ষেত্রেও তোমাদের অনেক কাজে লাগবে স্যার। তো এবার এখানে একটা জিনিস বলে দিই, ডিড যখন নাকি বসাবে তখন কিন্তু ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই থাকবে, অর্থাৎ ফার্স্ট ফর্মেই থাকবে। তা সুতরাং এটা কিন্তু অনেক সময় মানে আমাদের একটু মানে পাজল করে দেয়, এগুলো হচ্ছে সব পাজলিং অবজেক্ট এগুলো আমাদের কাছে। তো সেক্ষেত্রে এটা পাজল না, কেন ডিড বসে রয়েছে মানে সেন্টেন্সটা পাস্ট টেন্সেই রয়েছে। ঠিক আছে? এবার আমি আসবো হচ্ছে
কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার 1, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ভার্বের কোন ফর্ম ইউজ হবে? থার্ড ফর্ম। অর্থাৎ আমরা ওখানে দেখব কন্টিনিউয়াস টেন্স আমরা সবাই জানি আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে প্যাসিভের ক্ষেত্রে থার্ড ফর্ম ইউজ হবে। নাম্বার 2, মেইন ভার্বের আগে was being or were being যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কি কি রুল পাচ্ছি আমি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে? মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, আর মেইন ভার্বের আগে was being or were being যুক্ত হবে অ্যাকর্ডিং টু নাম্বার অ্যান্ড পার্সন। ঠিক আছে, এবার আমি একটুখানি একটা এক্সাম্পল দিলেই তোমাদের বোঝা যাবে। The bird was flying to the land. ঠিক আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং টু দ্য ল্যান্ড। তাহলে কি হবে? আমি আগে কি করলাম, এর অবজেক্টটাকে আগে আইডেন্টিফাই করে নিলাম, টু দ্য ল্যান্ড। ওকে, টু দ্য ল্যান্ড দ্য বার্ড was being fly, flew, flown। এটা একটা এইরকম ভাবেও করা যেতে পারে, আবার আরেকটা পদ্ধতিতেও হয়, সেইটা হচ্ছে টু দ্য ল্যান্ড was being fly, flew, flown। আমি আগেও বললাম, আগের সেন্টেন্সটা যখন নাকি তোমাদের আমি দেখালাম, flown by the bird। ঠিক আছে, এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমি আবার আসবো ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ধরো ইন্টারোগেটিভে যদি আমি বলি was the man was the man asking for anything? এটা আছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কি করব? প্রথমে আমি আগে এটাকে অ্যাসার্টিভে নিয়ে যাব। তাহলে দ্য ম্যান ওয়াজ asking for anything। গেল। এবার আমি আসব এর প্যাসিভ। প্যাসিভ করলে কি হবে? for anything was being asked by the man। এবার এর যখন নাকি আমি ফাইনাল অ্যান্সারটা লিখব, তাহলে কি হবে? was for anything being asked by the man। এটা হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তা আশা করি ভেঙে বোঝাতে তোমাদের সুবিধা হচ্ছে। এবার আমি তোমাদের মানে অ্যাট এ টাইম কী করে করতে হবে, মানে যেরকম কোশ্চেন দেওয়া থাকবে কোশ্চেন থেকে একদম সরাসরিভাবে আমি তোমাদের পাস্টের যখন নাকি পারফেক্টটা যখন নাকি বলবো, সেটা আমি একটুখানি করে যাতে তোমাদের বুঝতে দুটোই যাতে সুবিধা হয়।
যাতে তোমরা দুটোতেই যেন তোমরা মানে সাবলীল থাকো বা তোমরা যেন কমফোর্ট থাকো, বা তোমাদের ফর ইউর ওন কমফোর্টেবল। ঠিক আছে, তাহলে আমি এটাকে মুছে দিলাম। পারফেক্ট। এর রুল কি? নাম্বার 1, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। মেইন ভার্বের আগে হ্যাড বিন যুক্ত হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই এই ভয়েস চেঞ্জ বোঝাতে গিয়ে। যখন নাকি টেন্সের তোমরা যখন নাকি টেন্স আলোচনা করবে বা টেন্স যখন নাকি দেখবে, তখন তোমরা ওখানে একটা জিনিস পাবে, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, তিনটে একটুখানি মানে একে অপরের থেকে আলাদা, মানে একটু এটা একটুখানি মানে একটু টাফ, মানে টেন্সের সব থেকে মানে 4টে পার্টের মধ্যে। কিন্তু হোয়ারঅ্যাজ ইফ আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের প্রসঙ্গ যখন নাকি আসবে, তখন আমি দেখব পারফেক্ট টেন্সটাই সব থেকে সোজা, কারণ আমাকে অলরেডি ভার্বটা চেঞ্জ করা মানে থার্ড ফর্মে থাকবেই, অর্থাৎ চেঞ্জের জন্য আমাকে এক্সট্রা কোনো হেডেক নিতে হবে না। ঠিক আছে স্যার, আর মিনিট 5 মতো পাবো আমরা। আচ্ছা, এবার আমি আসছি ইন্টারোগেটিভ। হ্যাড দ্য বয় ক্রাইড ফর দ্য টয়। আমি এটা ডিরেক্ট করব, আমি আর এটা ভাগ করে দেখাবো না, ক্লাসিফাইটা করব না। তাহলে কি হবে, আমি আগে এটাকে কি করে দিলাম, আমি আগে অবজেক্টটাকে আইডেন্টিফাই করে নিলাম। কারণ আমার এখানে পার্সনের কোনো ব্যাপার নেই, কারণ আমার সবার আগেই আমার হ্যাড বসবে, তার জন্য আমি হ্যাডটাকে প্লেস করে দিলাম এখানে। ঠিক আছে, তারপরে ফর দ্য টয়, অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গায় প্লেস করলাম। হ্যাড ফর দ্য বয় been cried by the boy। ঠিক আছে, তো ফিউচারের ক্ষেত্রেও তাই, ফিউচারের ক্ষেত্রেও শ্যাল বি, উইল বি। আর যখন নাকি আমি বিশেষ করে যখন নাকি ফিউচার কন্টিনিউয়াসের কথা যখন নাকি বলবো, তখন ওখানে আমার শ্যাল উইল বিং বা শ্যাল বিং আসবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। আর যখন নাকি আমি পারফেক্টে যাব, তখন শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ হবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। এখানে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, একটা জিনিস একটুখানি বলে দিই, সেইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেইগুলো নিয়ে খুব চাপ আসে, যেরকম ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর এটাকে আমি 3 রকমভাবে করতে পারি। নাম্বার 1, আমার যদি জানা না থাকে যে আমাকে যে কমেন্টটা দিচ্ছে সে সিনিয়র না জুনিয়র, বা সেটা সম্বন্ধে যদি আমাদের কনফিউশন থাকে, তখন ওটা লেট দিয়ে করতে হবে। লেট দ্য ডোর বি ক্লোজড। আমার যদি জানা থাকে যে আমাকে যে কমেন্টটা দিচ্ছে সে হচ্ছে আমার থেকে সুপেরিয়র, তাহলে হবে ইউ আর ordered to close the door। এবার আমার যদি জানা থাকে যে তাকে যে কমেন্টটা দিচ্ছে সে হচ্ছে তার থেকে জুনিয়র, তখন হবে ইউ আর requested to close the ডোর। ঠিক আছে, মোদ্দা কথা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যে মেন ভার্বটা থাকবে সেইগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তার জন্যই আমার আগে এই রিকোয়েস্টেড, অর্ডার বা আমার এখানে যখন নাকি আমি ক্লোজটা করলাম লেট দিয়ে, তার আগে আমাকে বিটা বসাতে হলো, কারণ আমাকে এখানে একটা ইনফাইনিটিভ
ভার্ব আনতে হলো, কারণ আমরা সবাই জানি ইনফাইনিটিভের পরে কখনো ভার্বের চেঞ্জ হয় না। স্যার সেক্ষেত্রে যেহেতু আরও কিছুক্ষণ সময় পাবো, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে কোন কোন দিকগুলোর উপর বেশি নজর দেওয়া উচিত, বা প্র্যাকটিস বাড়ানো, অর্থাৎ তুখর হতে গেলে আরও কতটা প্র্যাকটিস বাড়াতে হবে, এই বিষয়গুলো যদি একটু সাজেস্ট করেন। হ্যাঁ, অবশ্যই প্রথম যদি ভয়েস চেঞ্জটাকে যদি পুরোপুরি রপ্ত করতে হয়, প্রথমেই যেটা দরকার হচ্ছে থরো প্র্যাকটিস এবং টেন্স অনুযায়ী প্র্যাকটিস। অর্থাৎ মানে আমি মিক্সিংয়ের দিকে প্রথমে যাচ্ছি না বা মিসলিনিয়াসের কথা বলছি না, আমি বলছি টেন্স অনুযায়ী আমার প্র্যাকটিস। আর আমি যেটা বলবো, আমি স্টুডেন্টদের যেটা সাজেশন করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে মডালস। এখানে মডালসটা একটুখানি বলে দিই, শ্যাল, শুড, ক্যান, কুড। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবে স্টুডেন্টরা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম যুক্ত করাটা কিন্তু এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ভয়েস চেঞ্জের, মানে একদম মানে প্রাইমারি রুল এটা। একদমই তাই, আশা করবো এভাবে তোমরা এগোতে পারবে। প্র্যাকটিস করো অবশ্যই, সকলের যার যেখানে যেটুকু সমস্যা আছে সেটুকুও মিটে যাবে। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তোমরাও ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ অন্যান্য সব খবরের জন্য সিটিভিএনে নজর থাকো। নমস্কার।